বুকনুক বাংলায় সবাইকে আমন্ত্রণ। আজকে আমি পড়ছি সমরেশ মজুমদার রচিত তার বিখ্যাত উপন্যাস কালবেলা। টাতু নদীটার উপরে মাত্র একটাই সেতু, সেটা কাঠের। গণফুচকে ওই নদী পেরিয়ে যেতে হবে। মিছিল যখন নদীর কাছাকাছি এসে পড়ল, তখন চিয়াং কাইশেকের সৈন্যরা মেশিনগান সাজিয়ে বসে গেছে নদীর অন্য পারে। এদিন চিয়াংয়ের ওপর অপর বাহিনী ইঁদুর কোচে মিছিলকে ঠেসে ধরবার জন্য পেছন থেকে ধাওয়া করেছিল। সেচুয়ানের পার্বত্য অঞ্চলে এই ভীষণ নদীটির উপর পুরনো আমলের ভাঙাচোরা কাঠের ঝুলন পুল পার হতে হবে গণফুচকে। অপর পারে যে মেশিন গানগুলো প্রস্তুত, সে খবর এসেছে। প্রথম দল এগিয়ে চলল দৃঢ় পদক্ষেপে। সেতুর মাঝামাঝি আসতেই শুরু হয়ে গেল গুলিবর্ষণ। চোখের নিমেষে মানুষগুলো নিশ্চিহ্ন হয়ে গেল, লাল হলো তাতু নদীর জল। পরের দল বন্দুক ছুটতে ছুটতে এগুলো ওই ছোট্ট সেতুর উপর দিয়ে, কিন্তু মেশিন গান তাদের আলতো করে তুলে নিল এবার গণফৌজ আরও মরিয়া হয়ে উঠল। মৃত্যু যেখানে অবশ্যম্ভাবী, সেখানে মৃত্যুকেই ব্যবহার করা যাক জীবনকে অর্জন করার জন্য। এবার কোনো ছোট দল নয়, গণফৌজ নেমে পড়ল সায় দিয়ে। মেশিন গানের আঘাতে মানুষ মরছে, কিন্তু তার জায়গা নিয়ে পরের জন সেতুর উপর একটু একটু করে এগিয়ে আসছে। তার মৃতদেহ যেখানে পড়ছে, তা থেকে পরবর্তী মুক্তিসেনা আরও কয়েক পা মিছিলে এগিয়ে দিচ্ছে। এবার চিয়াংয়ের বাহিনী নতুন অস্ত্র প্রয়োগ করলো। ফ্রেম থোয়ার ছুঁড়ে ওরা ঝুলন পুলে কাঠে আগুন ধরিয়ে দিল। দাও দাও করে জ্বলছে সেতু। মাঝপথেই পুড়ে নদীতে পড়ে গেল প্রথম সারির মানুষগুলো, কিন্তু পিছু হটল না চীনের মুক্তি ফৌজ। সেই লকলকে আগুনের সামনে দাঁড়িয়ে তারা এক অমানসিক কাণ্ড করল। জ্বলন্ত পুলের উপর দিয়ে অবিশ্রান্ত গুলিবর্ষণে টুপটাপ নদীর বুক ধরে যেতে যেতে প্রথম দলটা সেতু পার হলো। চোখের সামনে ঝাঁকে ঝাঁকে জ্বলন্ত শহীদ ছুটে আসছে দেখে চিয়াংয়ের সৈন্যরা হতভম্ব। কতখানি আবেগ মানুষের বুক পাহাড় হলে এইভাবে আত্মাহুতি দেওয়া যায়, তার সন্ধান ওরা জানতো না। এই অতিমানবিক ঘটনা দেখে চিয়াং বাহিনীর সৈন্যরা ভয় পেয়ে গেল। তারা মেশিন গান ছেড়ে পালাতে লাগলো। এবার দগ্ধ যারা, তারা লুটিয়ে পড়লো মাটিতে, কিন্তু অর্ধদগ্ধ শ্রান্ত মুক্তি সেনারা এবার ওই পরিত্যক্ত মেশিন গানের গুলির ছাতির আড়ালে নিরাপদ রেখে ওরা নদী পার করিয়ে নিয়ে এলো। পথে বাধা ছিল অনেক। হিংস্র চীন বিরোধী পার্বত্য উপজাতিদের গুপ্ত আক্রমণের ভয়, সুবিশাল চোরা গহ্বর সংকুল তৃণভূমি অতিক্রম করার সমস্যা। মুক্তিফৌজ ওই পথ পেরিয়ে এলে মাও সে তুংয়ের নেতৃত্ব 16,000 ফুট উঁচু পাহাড়ের বরফ ডিঙিয়ে 2,000 মাইলে সেই ভয়ঙ্কর তৃণভূমি মারিয়ে হিংস্র উপজাতিদের সঙ্গে বন্ধুত্ব করে 1935 সালের 20 অক্টোবর গিয়ে পৌঁছল পাওয়েনে। সৃষ্টি হলো মুক্ত অঞ্চল। কনসি প্রদেশের ইয়েনান হলো 47 সাল পর্যন্ত মুক্তি বাহিনীর রাজধানী। 90,000 মানুষ নিয়ে শুরু করা যাত্রা তখন 30,000 এসে ঠেকেছে, কিন্তু সাফল্য তখন করায়ত্ত। তারপর সেই মুক্ত অঞ্চল ক্রমশ বিস্তৃত হতে লাগলো, কিন্তু সেখানেও সমস্যা জমেছিল অনেক। চিয়াং কাইশেকের শিক্ষিত সৈন্যরা মুক্ত এলাকা দখল করতে দৃঢ় প্রতিজ্ঞ। তারা আক্রমণ করেছে মুক্তি সেনাদের। পার্টির নেতৃত্বে আর যারা ছিল তারা পিছু হটতে চাইল না। ভাবাগে বললেন, এত কষ্টে তৈরি করা এই মুক্ত অঞ্চলের 1 ইঞ্চু জমিও আমরা ছাড়বো না। ছাড়বো কেন? ঘর দুয়ার জিনিসপত্র শত্রুকে দিয়ে পালিয়ে যাব? সব এলাকাতেই প্রতিরোধ করতে হবে। মাও সে তুংকে তারা বললেন, জঙ্গলে পাহাড়ে মার্ক্সবাদ বিকাশ লাভ করে না। মাও সে তুং এই মতামত মানল না। শত্রুপক্ষ যখন অনেক আধুনিক অস্ত্রে শক্তিশালী, মুখোমুখি লড়াই করা ঠিক হবে না। বিনা বাধায় শত্রুকে মুক্তাঞ্চল ঢুকতে দাও। তারপর আমাদের এলাকার মাঝামাঝি এসে যখন এই বিরাট বাহিনী ছাউনি গেড়ে বসবে, তখন হঠাৎ আক্রমণ করে তাদের ছত্রভঙ্গ করব। সেই ছত্রভঙ্গ সেনাবাহিনীকে তারপর আলাদা আলাদা করে আক্রমণ করে নিশ্চিহ্ন করতে হবে। ফল পাওয়া গেল হাতে হাতে। গেরিলা যুদ্ধের এই কৌশল বিপ্লবকে আরও এক ধাপ এগিয়ে দিল। মার্ক্সবাদের প্রধান কর্মক্ষেত্র ইয়র্ক থেকে এত দূরে এশিয়া একটা দেশের পাহাড় অঞ্চলে মার্ক্সবাদ লেনিনবাদের নির্দিষ্ট প্রয়োগে মাও সে তুং একটি জাতির জন্মান্তর সৃষ্টি করল। লিফলেটের শেষ কথা, এই সংগ্রাম আমাদের একমাত্র পথ নির্দেশিকা। অনিমেষ এখন চোখ বন্ধ করলেই সেই জ্বলন্ত ঝুলন পুলের উপর ছুটে যাওয়া অগ্নিপুরুষদের দেখতে পাচ্ছিল। এই পথ একমাত্র পথ। দুদিন মাধবীলতা ইউনিভার্সিটি আসেনি। না বলে কেউ হঠাৎ ডুব দেওয়ার মেয়ে ও নয়।
অনিমেষ অস্থির হয়ে পড়ল। নিমতার বাড়ি গিয়ে খোঁজ নেবার ইচ্ছে হলো, ঠিক সাহস হচ্ছিল না। সাহস না হবার কারণ, ইদানিং ওদের বাড়িতে যে গরম হাওয়া বইছে তাতে ওর যাওয়াটা আগুনে আরও ঘি ঢালার মতো হয়ে যায়। মাধবীলতার সঙ্গে তার সম্পর্কের কথা সহপাঠীরা ইতিমধ্যে জেনে গেছে, কিন্তু অনিমেষ কারোর সঙ্গে যেচে মাধবীলতাকে নিয়ে কথা বলেনি। তাই এখন কি করা যায় তা আলোচনার মধ্যে কোনো বন্ধু পেল না সে। পরমহংস থাকলে এরকম হতো না, কিন্তু সে এখন ইউনিভার্সিটি শুধু নামটাই রেখেছে। ওর বাবা রিটায়ার হওয়ার সময় ছেলেকে নিজের ব্যাংকে বসিয়ে গেছে। গতকাল একটা কাণ্ড হয়ে গিয়েছে। ক্লাস থেকে বেরিয়ে ও কফি হাউসের দিকে হাঁটছিল, এমন সময় সুদীপ ওকে ডাকলো। কী ব্যাপার অনিমেষ, তোমার পাত্তাই পাওয়া যাচ্ছে না? ভাবছিলাম তোমার খোঁজে হোস্টেলে কাউকে পাঠাবো, তুমি রোজ ক্লাস করছো। শেষ প্রশ্নটায় উত্তর দিল অনিমেষ। হ্যাঁ, সে কি, তাহলে আমাদের সঙ্গে দেখা করছো না কেন? আজকাল আর সময় পাই না, পরীক্ষা আসছে। কথাটা বলেই অনিমেষের মনে হলো এটা কোনো যুক্তি নয়। বিমানরা এবছর পরীক্ষা দিয়ে রেজাল্টের আশায় বসে আছে, ওদের তো পরীক্ষার জন্য কাজকর্ম করতে অসুবিধা হয়নি। সুদীপ চুরুট বের করলো। তুমি কি ইউনিয়নের সঙ্গে যুক্ত থাকতে চাইছো না? কয়েক মুহূর্ত ভাবল অনিমেষ। না, আর মিথ্যা বলে কী লাভ? সে স্পষ্ট বলল না। কেন? সুদীপ চমকে উঠল। আমার মনের সঙ্গে আপনাদের কাজকর্ম মিলছে না। যে পথটাকে সমর্থন করতে পারছি না সে পথে হাঁটতে আমার বিবেক বাধা দিচ্ছে। তুমি কি ভেবেচিন্তে কথা বলছো? না ভেবে বলছি, এ ধারণা কেন হচ্ছে? কারণ তোমার সম্পর্কে পার্টির নেতাদের কেউ কেউ ইন্টারেস্টেড। তোমার কি কারোর সঙ্গে দেখা করার কথা ছিল? না তো। অনিমেষের মনে পড়ল সেই ভদ্রলোককে যিনি কাকার হোস্টেলে তাকে কৃতার্থ করতে চেয়েছে। সুদীপকে খুব হতভম্ব দেখাচ্ছিল। অনিমেষ, তুমি কি নেক্সট ইলেকশনে কন্টেস্ট করছো না? তুমি নিশ্চয়ই জানো এবার তোমাকে পোর্টফোলিও দেওয়া হবে। না সুদীপদা, আমাকে ছেড়ে দিন, আপনাদের পথ আমার জন্য নয়। সুদীপের মুখটা এখন ভেঙে চুরে একাকার। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অনিমেষ হেসে বলল, চলি। যদি চান তো আমার রেজিগনেশন লেটার পাঠিয়ে দেব, কারণ এখনও তো কমিটির মেম্বার আছি আমি। সুদীপ হঠাৎ বলে উঠল, তোমার সঙ্গে কি সুভাষ সেনের যোগাযোগ হয়েছে? কেন বলুন তো? আমার তো তাই মনে হচ্ছে। আপনি বুদ্ধিমান। অনিমেষ আর দাঁড়ালো না। রাস্তায় নেমে মন খুব হালকা হয়ে গেল। ব্যাপারটা আজ না হয় কাল পরিষ্কার করতেই হতো। আজ সুদীপ এগিয়ে এসে কথাটা সহজ করে দিল। সুদীপ নিশ্চয়ই এখন বিমানে গিয়ে একথা জানাবে। তারপর বাম ছাত্র ফেডারেশনের সঙ্গে অনিমেষের সম্পর্ক যে নেই একথা ঘোষণা করা হবে। অনিমেষের মনে হচ্ছিল অনেক দিন জ্বরভোগের পর আজ যেন তার শরীর নিরুত্তাপ। কফি হাউসে ওদের ক্লাসে 2-3 জন ছেলে আড্ডা দিচ্ছিল। অনিমেষ ওদের টেবিলে গিয়ে বসলো। একটু অন্যমনস্ক ছিল বলে প্রথমে টের পায়নি। খেয়াল হতে বুঝলো ওরা যেন কথাবার্তায় আড়ষ্ট হয়ে গেছে, কিংবা এতক্ষণ ওরা যা আলোচনা করছিল সে এসে পড়ায় তা পাল্টেছে। অনিমেষ বলল, একজন নাম প্রশান্ত। হাসলো। না না, বসো বসো। কিন্তু আমার মনে হচ্ছে করলাম তোমার কি আলোচনা করছিলে? ও ছেড়ে দাও, তোমার ভালো লাগবে না। ভালো লাগবে না কেন? আমরা সাধারণ মানুষ আর তুমি রাজনৈতিক কর্মী, তাই। প্রথম কথা, তুমি যেটি বললে আমি তা নই। আরেকজন রাজনৈতিক কর্মী যদি সাধারণ মানুষ না হয় তাহলে তিনি ক্রিমিনাল। বলো। ওগামতো একটি ছেলে। অনিমেষ তার নাম জানে না। বললেও সব কথা তো সবার সঙ্গে আলোচনা করা যায় না, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। অনিমেষ একটু হোঁচট খেলো। সে হাসবার চেষ্টা করলো। সরি। প্রশান্ত বলল, না না অনিমেষ, তুমি কিছু মনে করার কারণ নেই। আমরা স্ল্যাং নিয়ে আলোচনা করছিলাম। তোমার মতো সিরিয়াস ছেলের সামনে এসব কথা বলা ঠিক নয়, তাই বলছি না। স্ল্যাং মানে অশ্লীল কথা? চোখ বড় বড় করলো অনিমেষ। সঙ্গে সঙ্গে তার মনে হলো আরও 3 জন নিজেরা যে আলোচনা করতে পারছে, সহপাঠী হয়ে সে আলোচনায় তাকে জড়াতে দ্বিধা করছে। সামান্য ইউনিয়ন করে সে এভাবে দূরত্ব বাড়িয়ে ফেলেছে। এদের সঙ্গে মেশবার জেদ এলো। বলল, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, আমি শুনতে পারি না? প্রশান্ত বলল, কথ্য ভাষায় যে অশ্লীল গালাগাল চলে আসছে তা সময়ের সঙ্গে সঙ্গে কেমন পাল্টে যাচ্ছে। যেমন ধরো, এককালে কেউ শালা শব্দটা ব্যবহার করা মানেই ঝাল মেটাতো। তখন গুরুজন বা মেয়েদের সামনে কথাটা ব্যবহার করতে সাহস হতো না। এই শব্দটা প্রয়োগ করলে মাঝারি পর্যন্ত হয়ে যেত। কিন্তু এখন জলের মতো সহজ। মেয়েরাও বলে। এখনকার রকবাজ ছেলেরা শালা ব্যবহারই করে না। এরকম আরও আছে, ভোদা, উজবু।
বুদ্ধু, এইসব শব্দ ব্যাকডেটেড হয়ে গেছে। রোগা ছেলেটি বলল, এখন 2 অক্ষর 4 অক্ষরের শব্দ এগুলোকে রিপ্লেস করছে। মজার কথা হলো, এরা যখন এই শব্দগুলোকে উচ্চারণ করে তখন তার অর্থ অশ্লীলতা সম্পর্কে কোনো রকম সচেতন না হয়েই করে। জীবের ডগায় এত সহজে এসে যায় যে ওরা নিজেই জানে না। কোনো দিন দেখলো গল্প উপন্যাস ও শালা শব্দের মতো এগুলো স্বচ্ছন্দে লেখা হচ্ছে। অনিমেষ বেশ মজা লাগছিল বিষয়টা শুনতে। সত্যি কথাই, পথে ঘাটে আজকাল কিছু ছেলে পুরুষাঙ্গের একটি প্রতিশব্দ বিকৃতভাবে শালার বিকল্প হিসাবে ব্যবহার করছে। তা নিয়ে তাদের সত্যি কোনো বিকার নেই। ট্রামে বাসে প্রকাশ্যে ওরা বলে যায় এবং সেগুলো নীরবে শুনে থাকি। একটা শব্দ অশ্লীল কি অশ্লীল না তা আমরাই ঠিক করে দিই, আমরাই পরিবর্তন করতে পারি। অনিমেষ বলল, কথাটা ঠিক, তবে শুধু বাংলা ভাষা কেন, পৃথিবীর সব ভাষাতে এটা হচ্ছে, লেখাতেও আসবে বই কি। রোগা ছেলেটি বলল, শব্দ থেকে যদি গল্প বের হয় তাহলে আমরা চিৎকার করি, কিন্তু কতগুলো নিরীহ শব্দ পাশাপাশি দাঁড়ালে নিরীহত্ব হারিয়ে অশ্লীল শব্দের চেয়ে তীব্রতর হয়ে ওঠে। তখন অনিমেষ বলল, ব্যাপারটা ঠিক বুঝলাম না। ছেলেটি হাসল। এটা অবশ্য আমার আবিষ্কার। রবীন্দ্রনাথের অনেক কবিতার লাইন আছে, সেগুলোকে আপাত চোখে খুব নিরীহ দেখায়, একটু ভাবলেই তা থেকে অন্য মানে বেরিয়ে আসে। ভুরু কুঁচকালো অনিমেষ। অন্য মানে মানে কী যাতা বলছো? ছেলেটির হাসি থামছিল না। সে হাত নেড়ে বলল, এটা তো যে ভাবছে তার ভাবনার উপর নির্ভর করে। কথা শেষ হবার সঙ্গে সঙ্গে অনিমেষ হো হো করে হেসে উঠল। ছেলেটি ততক্ষণে খুব সিরিয়াস হয়ে বলল, তাহলে বুঝতেই পারছো যে শুনছে সেও কেমন করে শুনছে তার উপর শ্লীল নির্ভর করে। অনিমেষ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার চোখ দরজার দিকে যেতেই সে চুপ করে গেল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, আমি আসছি। মাধবীলতা তখন হলঘরে ঢুকে এদিক ওদিক তাকাচ্ছিল। অনিমেষকে দেখতে পেয়ে এগিয়ে এলো। তোমার এখন কোনো কাজ আছে? অনিমেষ বলল, না। তাহলে চলো। ওকে খুব চঞ্চল দেখাচ্ছিল। এখানে বসবে না? অনিমেষ ওকে বুঝতে পারছিল না। না, বড্ড ভিড়, এখানে কথা বলা যাবে না। মাধবীলতা হলের বাইরে বেরিয়ে আসে অনিমেষের সঙ্গী হলো। খুব চঞ্চল দেখাচ্ছে ওকে। মুখে ঘাম, কপালে খুচরো চুল এসে পড়েছে। 2 দিন অনুপস্থিত, এরকম চঞ্চলতার কারণ না জানা অবধি অনিমেষের স্বস্তি হচ্ছিল না। খুব গম্ভীর দেখাচ্ছে মেয়েটাকে। জামা কাপড়ও আজ অন্যদিনের মতো উজ্জ্বল নয়। কলেজ স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, কলেজ স্কোয়ারে বসবে? একটু ভেবে মাধবীলতা জানালো, না, খিদেও পেয়েছে, বসন্তে চলো। তারপর হেসে চিমটি কাটল। মানে? এই দুপুরোদে কলেজ স্কোয়ারে কারা বসে মশাই? ঠোঁট টিপা অবস্থায় গলা দিয়ে এরকম হাসির আওয়াজ তুলল মাধবীলতা। বসন্তের বারান্দায় বসে 2টো মোগলাই পরোটার অর্ডার দিল মাধবীলতা। দিয়ে 1 গ্লাস জল ঢকঢক করে খেল। অনিমেষ দেখল ওর গলার নীলচে চামড়ার ভেতর দিয়ে যে জলটা নেমে যাচ্ছে তা স্পষ্ট রেখা। রুমালের মুখ মুছে শান্ত হলো অনিমেষ জিজ্ঞেস করলো, এবার বলো তো কী হয়েছে? মাধবীলতা ওর চোখের দিকে তাকালো। কিছু একটা খোঁজার চেষ্টা। শেষ পর্যন্ত দুষ্টুমি মাখা হাসিতে মাধবীলতার চোখ দুটো উজ্জ্বল হয়ে গেল। কথা না বলে তাকিয়ে থাকা সময়টা বড় অস্বস্তি হয়। সেই পরিস্থিতিটাকে সহজ করার জন্য বলল, 2 দিন এলে না কেন? শরীর খারাপ করেছিল? মাধবীলতা মুখে কিছু না বলে মাথা নাড়ল। না। তাহলে বাড়িতে কোনো গোলমাল? এবার একটু গম্ভীর হলো মাধবীলতা। সে তো লেগেই আছে। 2 দিন দেখনি, আমি ভাবলাম নিশ্চয়ই বাড়ি গিয়ে হাজির হবে। অনিমেষ বলে, হতাম যদি জানতাম আমি গেলে কোনো অসুবিধা পড়বে না, তবে আর 2-3 দিন গেলে কি করতাম জানি না। থাক, আর বীরত্ব দেখাতে হবে না। এই জানো, আমার চাকরিটা হয়ে গেছে, হাসতে হাসতে বলল মাধবীলতা হঠাৎই। খুব আনন্দ হলো অনিমেষের। একটু জোরেই বলল, সত্যি? নিঃশব্দে হাসতে হাসতে মাথা নাড়ল মাধবীলতা। হ্যাঁ। পরক্ষণে অনিমেষের মনে বিষণ্ণতা ছড়ালো। কিন্তু তুমি কি পরীক্ষা দেবে না? মাধবীলতা বলল, কেন দেব না? ক্লাস তো প্রায় শেষ হয়ে এলো, বাকিটা মাঝে মাঝে এসে ম্যানেজ করা যাবে। আর পড়াশোনার ব্যাপারে তুমি রইলে। আমি? বাহ, এক সময় আমি তোমার নোটস টুকেছি, তুমি করবে আমার জন্য? বলে হাসতে লাগলো মাধবীলতা। তারপর মাথা নেড়ে বলল, তোমাকে আমার জন্য মোটেই চিন্তা করতে হবে না মশাই, ও আমি ম্যানেজ করে নেব। অনিমেষ উজ্জ্বল হলো। যাক, তোমার খুব ভালো কপাল, কেউ চাকরি পাচ্ছে এ খবর সচরাচর শোনা যায় না। মাধবীলতা বলল, কপাল যদি বলো তাহলে সেটা আমার একার নয়, আমাদের। অনিমেষ মাধবীলতা মুখের দিকে অপলকে তাকালো। ওর খুব ইচ্ছে হচ্ছে ওকে সরিষাখর হেমলতার কাছে নিয়ে যায়। মাধবীলতা বলল, এই ওভাবে তাকাবে না। কিভাবে জানো না?
আমাদের এখানেও অনেক কিছু অপেক্ষা করতে হবে। ওভাবে তাকালে আমাদের সব কিছু গোলমাল হয়ে যায়। অনিমেষ হঠাৎ বুকের মধ্যে এক ধরনের চাপ অনুভব করলো। এই সময় অবধি তার যা কিছু ভাবনা চিন্তা তা একাই করেছে। ছেলেবেলা থেকেই একা একা থাকার জন্য এটা হতে পারে, কিন্তু মাধবীলতার বন্ধুত্ব পাওয়ার পর নিজেকে নিশ্চিন্ত মনে হয়, যা আগে কখনো হয়নি। পুরুষ মানুষ যদি কোনো নারীর আষ্টে পৃষ্ঠে জড়ানো ভালোবাসা না পায়, তাহলে তার বেঁচে থাকা অর্থহীন। মাধবীলতা বলল, অনি, আবার কি ভাবছ? অনিমেষ হেসে ফেলল। ডাকটা কত মিষ্টি লাগলো ওর। এই প্রথম তাকে অনি বলে ডাকলো মাধবীলতা। সেটা বুঝতে না দিয়ে বলল, আমি ভাবছি এবার থেকে তোমার দেখা পাবো কি করে? তুমি রোজ কি আসবে? কেন আসবো না? এতটা উজানে আসবো। তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। এই দুদিন তো দেখলাম। রাগ করতে গিয়েও করলো না মাধবীলতা। অমন করে বলো না। দুদিন ধরে এই চাকরিটার জন্য যা চাকরিবাজি করেছি, আসতে পারিনি বলে আমারই খারাপ লেগেছে। ভেবেছি একেবারে এসে তোমাকে সুখবরটা দেব। খাওয়া হয়ে গেলে মাধবীলতা কবজি ঘুরিয়ে সময় দেখল, তারপর বলল, চলো। অনিমেষ বলল, কোথায়? আমি যদি বলি নরকে, তুমি যাবে না? চিন্তা করব, কারণ সেখানে নাকি বিশাল কড়াইয়ে গরম তেলে দিনরাত্রি ফোটে, গেলেই চুবিয়ে দেয়। ও, কথায় তোমার সঙ্গে আমি পারবো না। আমি শ্যামবাজার যাব, তুমি আমার সঙ্গে চলো। প্লেট থেকে মৌরি তুলে দাঁত কাটলো মাধবীলতা। কাজটা কি? বাসস্থান খুঁজতে। বাসস্থান? অনিমেষ হতভম্ব। আমার একটা থাকার জায়গা চাই না? দুটো লেডিস হোস্টেলের খবর পেয়েছি, চলো গিয়ে দেখে সেখানে জায়গা আছে কিনা। গম্ভীর গলায় জানতে চাইলো মাধবীলতা। এতক্ষণে সব কথা মনে পড়লো অনিমেষের। চাকরি পেলেই বাড়ি থেকে বেরিয়ে আসবে বলে জানিয়েছিল মাধবীলতা। সেটা যে এতটা স্থির সিদ্ধান্ত তা অনুমান করতে পারিনি। হঠাৎ উত্তেজিত হয়ে কিছু করে ফেললে সারা জীবন মেয়েটা এজন্য আফসোস করতে পারে। অনিমেষ জিজ্ঞেস করলো, ব্যাপারটা কি এতই সিরিয়াস? মানে? ভুরু কুঁচকালো মাধবীলতা। এখনই হোস্টেলে থাকতে হবে এমন কিছু হয়েছে? তুমি কি বলতে চাইছো? আমি বুঝতে পারছি না। যদি অ্যাডজাস্ট করে বাড়িতে থাকা যায়। অনি, একটা মেয়ে ঠিক কীরকম পরিস্থিতি হলে বাড়ি থেকে বেরিয়ে হোস্টেলে উঠতে চায় তা তুমি বুঝবে না। তারপর নিচু গলায় জিজ্ঞেস করলো, তোমার কি ভয় হচ্ছে? ভয়? কি ব্যাপারে? আমি বাড়ি থেকে বেরিয়ে এলে তুমি জড়িয়ে পড়বে। মাধবীলতার গলা আচমকা ভারী হয়ে এলো। বল যেন আচমকা অনিমেষের বুকের ভিতর গড়িয়ে দিল। সে দ্রুত মাধবীলতার হাত ধরে বলল, ছি। কিছুক্ষণ সময় লাগলো সহজ হতে। মাধবীলতা বলল, বাবা বলেছেন যদি বিয়ের ব্যাপারে আমি স্বাধীনতা চাই, তাহলে আর 1 মাসের মধ্যে যেন নিজের ব্যবস্থা করে বাড়ি থেকে চলে যাই। শর্ত দিয়েছেন, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে ওঠা চলবে না। অনেক ভেবেছি, তোমাকে ভালোবাসার পর আর কোনো পুরুষকে স্বামী হিসেবে বলে মেনে নিতে পারবো না। এই সময় স্কুলে চাকরিটা না পাওয়া গেলে যে কি করতাম জানি না। আমি তোমার কাছে তো কখনো কিছু চাইবো না অনি, শুধু অনুরোধ করব, কখনো আমাকে ভয় পাইয়ে দিও না। অনিমেষা তখন চুপচাপ কথাগুলো শুনছিল। শুনতে ওর মনে হচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব ওকে মাধবীলতার উপযুক্ত হতে হবে। এই মেয়েটির সামান্য অসম্মান মানেই বেঁচে থাকাটা লজ্জার। সে উঠে দাঁড়ালো, চলো। মাধবীলতা মাথা নিচু করে হাঁটছিল। কিছুক্ষণ নীরবে চলতে চলতে অনিমেষের হঠাৎ মনে হলো এই মেয়েটির সঙ্গে সেই মেয়েটির কোনো মিল নেই। ইউনিভার্সিটি থেকে প্রথম আলাপের দিন যে মেয়েটির সঙ্গে ওর শিয়ালদা অবধি হেঁটে গিয়েছিল, সে ছিল ঝর্ণার মতো তেজি ছটপটে, আর এখন ওর সঙ্গে হাঁটছে সে নদীর মতো গভীর গভীর। প্রথম জনের সঙ্গে কথায় খেলা করা যায়, আর এর মধ্যে কথার ডুব দিতে হয়। অনিমেষে মনে মনে বলল, আমাকে বিশ্বাস করো, বিশ্বাস করো। কলেজ স্ট্রিটের ভিড়ের মধ্যে পাশাপাশি হাঁটতে হাঁটতে হঠাৎ মাধবীলতা ওর হাত স্পর্শ করলো। হয়তো কাকতালীয়, কিন্তু অনিমেষ শিহরিত হলো। ওর মনে হলো মুখ ফুটে না বললেও মাধবীলতা ওর কথা বুঝতে পেরেছে। রাজবল্লভ পাড়ার কাছে একটা মেয়েদের হোস্টেল আছে, এতটুকুই জানতো মাধবীলতা। সেখানে পৌঁছাতে বিকাল প্রায় ফুরিয়ে এলো। 2-1 জন জিজ্ঞাসা করতে হদিস পাওয়া গেল গিরিশাবিনীতে ঢুকে একটা গলির মধ্যে হোস্টেলটা। মাধবীলতাই কথা বলল। অনিমেষ বাইরে দাঁড়িয়েছিল। কয়েক মিনিট বাদে এসে হাসলো। হলো না? সিট নেই? না, মাস কয়েক বাদে এসে একটা খালি হতে পারে। যাচ্ছিলে, মেয়েদের হোস্টেলও এত ভিড়? কি কথা বলছো? মাধবীলতার কপালে ভাঁজ আনলো। কলকাতায় মেয়েদের একা থাকার কটা জায়গা আছে মশাই, পাড়ায় পাড়ায় ছেলেদের হোস্টেল। কিন্তু কোনো মেয়ে একা থাকবে এটাই তো তোমরা ভাবতে পারো না। এবার দেশবন্ধু পার্কের কাছে যাব, ওখানে যদি না পাওয়া যায়।
অন্য কোথাও দেখতে হবে। ধরো কলকাতার কোথাও যদি না পাওয়া যায়। না, আমি ধরতে পারবো না, আমার দরকার নাই, পেতে হবে। কিন্তু দেশবন্ধু পার্কেও জায়গা পেল না। হোস্টেলের পরিচালিকার কাছে জানা গেল আর্মি স্ট্রিটে আরও একটি হোস্টেল আছে চাকরিজীবী মহিলাদের জন্য। এছাড়া আরও দুটি মেস আছে উত্তর কলকাতায়, মেয়েরাই চালায়। মাধবীলতা নাছোড়বান্দা হলো, আজই সবগুলোর খোঁজ নেবে, কারণ একদিন দেরি হলে অন্য কেউ সুযোগটা নিয়ে নিতে পারে। কিন্তু অনিমেষ রাজি হচ্ছিল না। সন্ধে হয়ে আসছে, নিমতায় ফিরতে রাত হয়ে যাবে মাধবীলতা। এখন বাড়িতে যে টেনশন চলছে তাতে বেশি রাত করে ফেরা উচিত নয়। মাধবীলতা বোঝালো হোস্টেলগুলোতে গিয়ে আজই খোঁজ নেবে সে। মাধবীলতার যাওয়ার কোনো প্রয়োজন নেই, যদি খালি থাকে কোথাও তাহলে সে ব্যবস্থা করে ফেলবে। কথাটা শুনে মাধবীলতা ব্যাগ খুলে 100 টাকার নোট বের করলো। তাহলে এটা রাখো, ব্যবস্থা করতে হলে তো টাকা লাগবে। অনিমেষ টাকাটার দিকে তাকালো। কথাটা সত্য, ওই টাকাটা হাত পেতে নিতে সংকোচ হচ্ছিল। তার উচিত নিজেই ওটা দিয়ে দেওয়া, কিন্তু এখন তার পক্ষে সেটা অসম্ভব। মাধবীলতা বলল, এটা আমার জমানো টাকা, নাও। টাকাটা নিলেও মন থেকে কুয়াশা দূর হলো না। টাকা দরকার, নিজে উপার্জন না করলে পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকার মাঝে মাঝে মুশকিল। সঙ্গে সঙ্গে ওর পাল্টা একটা যুক্তি মনে হলো। অনিমেষ স্বস্তি পেল না। মোহনলাল স্ট্রিট ধরে ওরা হেঁটে আসছিল। হঠাৎ অনিমেষ নিজের নামটা শুনতে পেল, মহিলা কণ্ঠ। মাধবীলতা শুনছিল। পেছন ফিরে আস্তে অন্ধকারে কাউকে দেখতে না পেয়ে অনিমেষ বলল, কেউ আমাকে ডাকলো না? তাই তো শুনলাম। এমন সময় একটি বাচ্চা মেয়ে ছুটতে ছুটতে পাশে গলি দিয়ে বেরিয়ে এলো। আপনাকে ডাকছে। কে? বৌদি। অনিমেষ মাধবীলতার মুখের দিকে তাকালো। বৌদিটি আবার কে? জিজ্ঞাসা করলো। ঠিক বলছো তো? অন্য কাউকে ডাকছে না তো? মেয়েটি মাথা ঘুরিয়ে বেনি নাচালো। মোটেই না। ওপর থেকে তোমাদের দেখে বলল, ওই লম্বা ভদ্রলোক আর হলুদ শাড়ি পরা মেয়েটাকে ডেকে আনো। মাধবীলতা জিজ্ঞেস করলো, তোমার বৌদির নাম কি? জানি না, আমি অন্য বাড়িতে থাকি। অনিমেষ মাধবীলতাকে জিজ্ঞেস করলো, কি করবে? যাও একবার দেখে আসো, আমি দাঁড়াচ্ছি। কিন্তু তোমার তো দেরি হয়ে যাচ্ছে। তাছাড়া কে না কে অন্ধকারে ভুলও করতে পারে। চলো একসঙ্গে গিয়ে একটু দাঁড়িয়ে ফিরে আসি। অনিমেষের কথা অনিচ্ছা সত্ত্বেও মাধবীলতা গলিতে ঢুকলো। একটু এঁকে বেঁকে একটা দোতলা বাড়ির সিঁড়ির কাছে গিয়ে মেয়েটি বলল, উপরে চলে যান। অনিমেষ মাধবীলতাকে নিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে ভূত দেখার মতো চমকে গেল। দরজায় দাঁড়িয়ে নীলা হাসছে, সবুজ ডোরাকাটা শাড়ি আর কালো জামার নীলার শরীরে, কিন্তু শরীরটাকে চিনতে কষ্ট হয়। এই সামান্য সময়ের ব্যবধানে নীলার চেহারায় অজস্র ধুলো জমা পড়েছে। গালের হনু সামান্য উঁচু হয়েছে চোখ ভেতরে। অনিমেষের হতভম্ব মুখের দিকে তাকিয়ে হাসল নীলা। কোনো কোনো মেয়ে আছে, সময় যার কাছ থেকে সব কিছু কেড়ে নিলেও হাসিটাকে দখল করতে পারে না। নীলার এই হাসি সেরকম, অহংকারী। বলল, অমন করে কি দেখছো? এসো। তুমি এখানে? অনিমেষ এতক্ষণে ধাতস্থ হয়েছে। এখানেই তো থাকি, আমাদের বাড়ি। এসো ঘরে এসো। অনিমেষ মাধবীলতার দিকে তাকালো, চোখে কিছুটা কৌতূহল, কিছুটা বিব্রত ভাব। ইশারায় ওকে নিশ্চিন্ত করে আসতে বলল সে। নীলার পেছন পেছন বারান্দা ডিঙিয়ে ঘরে ঢুকলো ওরা। ঘরে ঢুকে নীলা বলল, এ পাশের জানালায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখতে পেলাম তুমি যাচ্ছ। আমি তোমার নাম ধরে চেঁচিয়েছিলাম, তুমি বুঝতে পারোনি না? কেউ আমাকে ডাকছে এতটুকু বুঝতে পেরেছিলাম, কিন্তু। অনিমেষ হাসলো। নীলার এই ঘরের সঙ্গে হোস্টেলের কোনো ফারাক নেই। আসবাবপত্র বলতে একটা বড় তক্তপোষ, বিছানা, চাদর পাতা। এক কোনায় আলনায় কয়েকটা ময়লা কাপড় ঝুলছে। ঘরের অন্য কোনায় স্টোভ আর রান্নার জিনিসপত্র। ওপাশের ঘর থেকে নীলা দুটো কাঠের চেয়ার টানতে টানতে নিয়ে এলো। এসে বলল, এখানে ঠিক গুছিয়ে উঠতে পারিনি, বসো। বাবার মুখে নীলার ব্যাপারটা শুনেছিল সে, কিন্তু ব্যাপারটা যে এই পর্যায়ে ভাবতে পারেনি। দেবব্রত বাবুর বাড়িতে যে সে যখন ছিল তখন দেখেছে বিলাসের মধ্যে বাস করবে। সেই নীলা এখন ঘরটাকে আমার ঘর বলছে, যার সঙ্গে জীবনটাকে একটুও মেলানো যায় না। সে ঠিক করলো, নীলা যদি নিজ থেকে কিছু না বলে কোনো কৌতূহল প্রকাশ করবে না। নীলাকে চিরকাল এরকম পরিবেশে দেখেছে, এমন ভাবভঙ্গি করবে। মাধবীলতাকে বসতে বলে অন্য চেয়ারটা টেনে দিল, নিয়ে বলল, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই, ও মাধবীলতা। মাধবীলতা হেসে বলল, আপনাকে আমি চিনি। নীলা চোখ কপালে তুলল, ও মা, কেমন করে? ইউনিভার্সিটিতে দেখেছি, আপনি বোধহয় আমার সিনিয়র ছিলেন। নীলা চোখে হাসলো, তোমরা এক ক্লাসে পড়ো বুঝি? হ্যাঁ। তাহলে তো 1 বছরের সিনিয়র হবই, কিন্তু আমি তো অনেক দিন ওপার ছেড়েছি, আমাকে চেনার তো কারণ নেই। না না,
তাই বলি কি করে, আমি যে অনেক ছেলের সঙ্গে ঘুরতাম সেটা স্বাভাবিক। হাসলো আবার। তারপর অনিমেষকে বলল, তোমার চেহারা বেশ পাল্টে যাচ্ছে। কম হচ্ছে, মফস্বলের গন্ধটা আর একদম নেই, বেশ অ্যাট্রাকটিভ হয়েছে। কথা বলার ধরন এমন মজা ছিল যে মাধবীলতা হেসে ফেলল। অনিমেষ বলল, তুমি একটুও পাল্টালে না। কে বলল? তুমি এই ঘরে বসেও বলছো আমি আগের মতো আছি? অনিমেষ যদি ভুল না করে তাহলে সে তীক্ষ্ণ অভিমানটাকে স্পর্শ করলো যেন। সঙ্গে সঙ্গে সংকুচিত হলো সে। এই প্রসঙ্গটা এড়িয়ে যেতে চায়, কিন্তু প্রশ্নটা করে নীলা ওর দিকে তাকিয়ে আছে দেখে বলল, আমি বোধহয় কথা বলার ধরনটায় পরিবর্তন না হওয়াই বোঝাতে চেয়েছি, অন্য কিছু নয়। নীলা দাঁতে ঠোঁট কামড়ালো, তারপর খুব দ্রুত নিজের স্বাভাবিক করে নিল। এদিকে সে ছেলে কোথায়? মাধবীলতা অনিমেষের দিকে তাকে হাসলো। অনিমেষ সহজ গলায় বলল, ওর জন্য একটা হোস্টেল দেখতে একটা জায়গা পাওয়া গেল না। তুমি কি বাইরে থাকো? এই তখন থেকে তোমাকে তুমি বলে যাচ্ছি, কিছু মনে করো না। তুমিও আমাকে তুমি বলতে পারো। না না ঠিক আছে। মাধবীলতা এমনভাবে মাথা নাড়ল যেন তুমি বলতে সে কিছু মনে করছে না, কিন্তু নীলার প্রশ্নটা জবাব দিল না। ব্যাপারটা যেন নীলার বুঝতে অসুবিধা হয়নি। অনিমেষের চোখ এড়ালো না, কারণ নীলার ঠোঁটে হাসিটাকে চলকে উঠতেই মিলিয়ে যেতে দেখা গেল। এবার নীলা দরজার কাছে গিয়ে ওই বাচ্চা মেয়েটাকে ডেকে আনলো। তারপর একটা ছোট্ট কেতলি ঘরের কোণে নিয়ে হাত করে নিচু গলায় কিছু বলতে সে ঘাড় নেড়ে ছুটে গেল। সেদিকে তাকিয়ে নীলা বলল, জানো অনিমেষ, এই বাচ্চাটা আমায় খুব ভালোবাসে। ও না থাকলে আমি খুব অসুবিধায় পড়তাম। কে হয় তোমার? আমার কেউ না, নিচের ভাড়াটেদের মেয়ে। মাধবীলতা বলল, আপনি কি আমাদের জন্য কিছু আনতে পাঠালেন? নীলা বলল, কেন? আমার কিন্তু খাবার ইচ্ছে নেই। কেন? মাধবীলতা অনিমেষের দিকে তাকালো। নীলা প্রশ্ন করছে এই ভঙ্গিতে, তাতে এক ধরনের জেদ ফুটে উঠেছে। মাধবীলতা নিচু গলায় বলল, আমার ফেরার তাড়া ছিল। বেশি দেরি হবে না, রাস্তার ওপাশেই চায়ের দোকান। নীলার বাড়িতে চায়ের ব্যবস্থা নেই, দোকান থেকে আনাচ্ছে। অনিমেষ কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। তাছাড়া ও যতই সহজ ভঙ্গিতে কথা বলার চেষ্টা করুক, কোথাও একটা অস্বস্তি আছে তা বোঝা যাচ্ছিল। নীলার বর্তমান অবস্থার কারণ না জানলে কথাবার্তা বেশিক্ষণ চালানো যায় না। সে হেসে বলল, তুমি বাড়িতে চা তৈরি করো না? নীলা মাথা নাড়ল। সামনেই দোকান রয়েছে, ঝামেলা করে কি হবে? ভদ্রলোকে দেখছি না। ও বেরিয়েছে, আসবে এখনই। তোমাদের তো আবার হাতে সময় নেই, না হলে বলতাম একটু বসে যাও। নীলা কথাগুলো শেষ করতেই নিচ থেকে একটা লোক উঠে এলো, আধবয়সী পাকানো চেহারা। দিদিমণি, আমি নন্দ। নন্দ? নন্দ কে? ও, দাদাবাবু বুঝি আমার কথা বলেনি? না তো, আমার নাম নন্দ বক্সি। দাদাবাবু আমাকে সাবলেটের কথা বলেছিল, তা খুব ভালো ভাড়াটে আছে সন্ধানে। দেড় অবধি রাজি করানো যাবে মনে হয়। ঘরটা যদি একটু দেখান। লোকটা খুব বিনীত ভঙ্গিতে বলল। নীলা দরজার কাছে দাঁড়িয়ে বলল, ভাড়া দেবে বলেছে? ভাড়া মানে? আইনসম্মত ভাড়া নয়, সাবলেট। নন্দ হাসলো। যা বাজার পড়েছে দিদিমণি, চিন্তা করবে না। দাদাবাবু আমাকে সব বলেছে। খুব ছোট ফ্যামিলি, স্বামী স্ত্রী আর 3টে বাচ্চা। নীলা বলল, ঠিক আছে, কিন্তু যদি ঘুরে আসেন অসুবিধা হয়? না না, বিন্দুমাত্র নয়। এই ঘন্টা খাওয়ানে বাদে এলে হবে। হ্যাঁ। নন্দবক্সী চলে গেলে নীলা ঘুরে বললে, এমন জ্বালিয়ে মায় না লোকগুলো। বাড়তি আছে, একটু জানলেই হয়। অনিমেষ লুকোচুরিটা স্পষ্ট বুঝল। নীলা অন্তত আর্থিক সুখী নেই। হঠাৎ ওর মনে হলো মাধবীলতার জন্য ওরা হোস্টেল খুঁজে বেড়াচ্ছে, তার চেয়ে নীলাকে বললে কেমন হয়। নীলার যখন ঘরটা ভাড়াই দিচ্ছে তখন সঙ্গে সঙ্গে মনে হলো যে থাকবে তার সঙ্গে কথা না বলে প্রস্তাবটা করা উচিত হবে না। এই সময় মেয়েটা চা নিয়ে আসলো। অনিমেষ দেখলো যেভাবে হোস্টেলের বাইরে থেকে চা নিয়ে ওরা ভাগ করে খায়। নীলা 2টো কাপ আর একটা টিন থেকে বিস্কুট বের করে ডিশে ঢেলে এগিয়ে দিল। চায়ের স্বাদ এত বাড়োয়ারি যে কারো ঘরে বসে চা খেতে ইচ্ছে করে না। সেটা বেশ আরামেই খেলো। অনিমেষ হোঁচট খেলো। হ্যাঁ, ওর উপর খুব প্রেশার পড়েছে। একলা সামলে উঠছে না। অনেকগুলো স্কুলে অ্যাপ্লাই করেছি, কিন্তু হচ্ছে না। কোথাও মেয়েদের চাকরি খালি আছে শুনলে আমাকে জানিও, কেমন? নীলা তক্তপোস্টার উপর এসে বসলো। অনিমেষ আর পারছিল না, এবার জিজ্ঞাসা করেই ফেললো, মেসোমশাই মানে তোমার বাবা এসব জানে? কপালে ভাঁজ পড়ল নীলার। এসব মানে? তুমি চাকরি খুঁজছো, খুব প্রয়োজন? না, অন্তত আমরা বলতে যাইনি। সত্যি কথা বলতে কি, বাবার সঙ্গে সেই বাড়ি ছাড়ার দিন থেকে আমার আর দেখা নেই। নেই কেন? তুমি কিছু শোনোনি? মহিতোষকে লেখা দেবব্রতবাবুর চিঠি কথা মনে পড়তেই সে কিছু বলল না,
শুনেছি মানে এটুকু যে তুমি নিজে পছন্দ করে বিয়ে করেছো, ব্যাস। তুমি সেটা শোনার পর আমাদের বাড়িতে যাওনি? না, অস্বস্তি হচ্ছিল। কেন? ওরা ব্যাপারটা কিভাবে নেবে জানি না তাই। মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে বাপ মা কীভাবে নেয়? ও অনিমেষ, তুমি এখন মফস্বলে রয়েই গেলে। তুমি গেলে অবশ্য খুব খাতির পেতে, কারণ তোমার সঙ্গে আমি বের হইনি। কি ভাই, তুমি কিছু মনে করছো না তো? শেষের কথাটা মাধবীলতার উদ্দেশ্যে বলা। সে সেটা শুনে সামান্য হাসলো। চায়ের কাপ মাটিতে নামিয়ে রেখে অনিমেষ সোজা হয়ে বসলো। এমন কি ব্যাপার হয়েছিল যার জন্য একদম বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হলো? প্রেম। চিবুকে ঠোঁট হেসে চলকে দিল নীলা। নিজেকে নিয়ে এরকম ঠাট্টা চেনাশোনা মেয়েদের মধ্যে একমাত্র নীলাই করতে পারে। অনিমেষের মুখের দিকে তাকিয়ে মনে হলো, কিন্তু কথাটা এখনকার নীলার মুখে একদম মানাচ্ছে না। নীলাই সামান্য সময় বেশ ভারী, সেই চটুলতা আর নেই। ইচ্ছাকৃতভাবে পুরনো সময়টাকে ধরার চেষ্টা কথাবার্তায়। অনিমেষ হেসে ফেলল। তোমাকে যা দেখছি তার সঙ্গে অবস্থাটা মেলাতে পারছি না। হঠাৎ ফোঁস করে উঠল নীলা। কেন পারছো না? কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। সেটা তোমার অক্ষমতা, আমার নয়। এই সময় মাধবীলতা উঠে দাঁড়ালো। তোমরা না হয় কথা বলো, আমি চলি। নীলা বলল, ও মা, তা কী করে হয়? তোমাকে ছেড়ে অনিমেষ এখানে গল্প করবে বসে? এটা কি ভালো দেখায়? মাধবীলতা বলল, তাতে কি হয়েছে? আমার সহ্য হবে না। এ আপনি কি বলছেন? ঠিক বলছি। আচ্ছা, তোমার সঙ্গে তো বেশ জানাশোনা। কখনো তুমি ওকে আসতে বলেছ? কোথাও আরও সময় মতো আসেনি, এমনটা হয়েছে? প্রশ্ন করে নীলা আর চোখে অনিমেষের দিকে দেখল। মাধবীলতা হেসে ফেলল। মনে পড়ছে না। তবেই দেখো, কথাটা মাধবীলতায় বলে অনিমেষকে জিজ্ঞেস করলো, তোমার মনে পড়ে? পড়েছে। সেদিন আমার পায়ে খুব। অনিমেষকে থামিয়ে দিল নীলা। না, কৈফিয়ত শুনতে চাই না। যে কোনো কারণেই হোক তুমি আসতে পারোনি। আমি তোমাকে কাঠগড়ায় দাঁড়া করাচ্ছি না যে তুমি সাফাই গাইবে। আসলে সেদিন আমাকে খুব বড় একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল। একা ভেবে উঠতে পারছিলাম না কি বলে তোমাকে আসতে বলেছিলাম। নীলা ওদের বারান্দা অবধি এগিয়ে গেল। এতক্ষণে নীলার কথাবার্তা বলার ধরন অনিমেষের ভালো লাগছিল না, কিন্তু একটা প্রশ্ন বারবার তাকে বিদ্ধ করছিল। নীলার স্বামীকে এত বন্ধুদের সঙ্গে ঘুরে ও কোন ভাগ্যবানকে বিয়ে করলো? যাকে করলো তার আর্থিক অবস্থা যখন এইরকম, তখন এমন কি বিশেষ যোগ্যতা আছে তার? সে স্বাভাবিক গলায় বলল, আরেকদিন এসে তোমার মিস্টারের সঙ্গে দেখা করে আলাপ করে যাব। যেও। আহ্বানও নেই, বিসর্জনও নেই। চোখের আড়াল না হওয়া পর্যন্ত নীলাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখল অনিমেষ। বেশ রাত হয়েছে। মাধবীলতা দ্রুত হাঁটছিল। অনিমেষ পাশাপাশি চলতে চলতে বলল, কেমন দেখলে? কি? মাধবীলতা কিছু ভাবছিল। প্রশ্নটা বুঝতে সময় নিল। নীলাকে? ভালোই তো, হাসলো মাধবীলতা। তোমার খুব বন্ধু ছিল না উনি? তা একরকম বলতে পারো, আবার নাও বলতে পারো। কলকাতায় আসার পর হাসপাতাল থেকে গিয়ে যাদের বাড়িতে আমি থেকেছিলাম, সেই ভদ্রলোকের মেয়ে নীলা। তখনও অত্যন্ত আধুনিকা। আমার পক্ষে পাল্লা দেওয়া মুশকিল ছিল, এবং সে চেষ্টাও আমি করিনি। আসলে আমি ওকে বুঝতেই পারি না। প্রথম দিনই ও আমাকে বলেছিল ওর নাম নীলা, এবং সেখানে অনেকে সহ্য হয় না, বোঝো? অনিমেষ হাসল। মুখের ওপর সত্যি কথা বলেছিলেন। হ্যাঁ, কিন্তু সে মেয়ে এরকম আর্থিক অনটনে রয়েছে, স্রেফ জেদের বসে বিয়ে করে। আজ কেমন অস্বস্তি হয়। কেন? ইনি যদি বৈভবের চেয়ে কষ্টটাকে আনন্দের মনে করে, তাহলে তোমার চিন্তার কারণ কি? ভালোবেসে যখন কেউ সিদ্ধান্ত নেয়, তখন সে অনেক অবহেলায়ও ছেড়ে আসতে পারে, বিশেষ করে মেয়েরা। মাধবীলতা গাঢ় গলায় কথাগুলো বলল। কথাটা মানতে পারল না অনিমেষ। সব কৃতিত্ব মেয়েদের হবে কেন? পৃথিবীর সিংহাসন এক কথায় ছেড়ে দিয়ে ভালোবাসাকে আঁকড়ে ধরেছিল যিনি, তিনি পুরুষ। কথাগুলো বলার সময় মনে হলো মাধবীলতা কি নিজের মনে কথা বলছে না? আজ যে হোস্টেল খোঁজার প্রয়োজন হলো, সেটা তাকে ভালোবেসে কোনো সিদ্ধান্ত নিতে হয়েছে সেজন্যই। অথচ তাকে এই মুহূর্তে কিছুতেই ছেড়ে আসতে হচ্ছে না। এই অবস্থায় ওর সঙ্গে তর্ক করা সম্পূর্ণ অনুচিত। মাধবীলতা কিন্তু অনিমেষকে কথাটা তেমন আমলে দিল না। শেখবাজারের মোড়ে পৌঁছলে বলল, তুমি কিন্তু কালকের মধ্যে হোস্টেল চেষ্টা করবে। করবে তো? হ্যাঁ, নিশ্চয়ই, তুমি ভেবো না। ও তখন নীলার বাসায় বসে একটা কথা মাথায় আসছিল। বলবো বলবো করে আর বলা হয়ে উঠল না। অনিমেষ জানালো, কি? নীলারা যখন একটা ঘর ভাড়াই দিতে চাইছে, তখন সেটা তুমি যদি নিয়ে নাও কেমন হতো? হয়তো একটু বেশি খরচ হতো। অনিমেষ তাকালো ওর দিকে। যা, তা কি হয় কখনো? আমি খাবো কোথায়? স্কুলে মাইনে যা দিবে সব বেরিয়ে যাবে। তারপর গলা পাল্টে মাধবীলতার
ওই মহিলা আমাকে ভাড়া দিতেন না। কেন? আমি বলে নিশ্চয়ই দিত। তুমি ঠিক বুঝবে না। নীলাকে তুমি বুঝতে পারোনি। তুমি বুঝেছ অনেকটা। মাধবীলতা হাসলো, তারপর নরম গলায় বলল, যে খুব শিগগিরই মা হতে যাচ্ছে এটা বুঝতে পেরেই। অনিমেষ চমকে উঠল। যাচ্ছেলে এতক্ষণ ওরা বসেছিল, কিন্তু একবারও তো এসব চিন্তা করেনি। বিবাহিতা কিংবা অবিবাহিতা স্মৃতি দেখে সাহা ঠাউর করতে পারে না। মেয়েরা কি করে কায়দা বেশ লুকিয়ে লুকিয়ে রাখতে পারে। আবার নীলার সামনে বসে থেকে ওর আসন্ন মাতৃত্ব টের পায়নি। এটা কি আজকাল লুকিয়ে রাখা যায়? কিংবা মেয়েদের এইসব ব্যাপার মেয়েরাই বিশেষ চোখে দেখতে পায়, যেটা পুরুষ দেখতে পায় না? অনিমেষ হাসলো। না, পারিনি, হার মানছি। মাধবীলতা প্রসঙ্গ পাল্টালো। যা হোক, আমি হোস্টেলে থাকতে চাইছি, আর 5টা মেয়ের সঙ্গে। কোথাও ঘর ভাড়া করে থাকলে নানান কথা উঠবে। একটা মেয়ে একলা আছে জানতে পেরে লোকের কৌতূহল বাড়েই। তাছাড়া তুমিও তখন হুটহাট চলে আসবে আমার ঘরে, সেটাও আমি চাই না। অনিমেষ হকচকিয়ে গেল। আমি তোমার কাছে যাই এটা চাচ্ছ না? ভুল করলে। আমি হোস্টেলে থাকলে তুমি দেখা করতে যাবে বই কি, কিন্তু একটা ঘরে আমি একা স্বাধীনভাবে আছি, সেখানে তুমি আসো এটা চাই না। মাধুলতা নির্দ্বিধায় বলল। তুমি তাহলে আমাকে বিশ্বাস করো না? অনিমেষের খুব খারাপ লাগছিল কথাগুলো শুনতে। আচমকা যেন মাধবীলতা সম্পর্কটাকে বদলে দিচ্ছে। তোমাকে নয়, আমি নিজেকেই বিশ্বাস করি না। মুখ নিচু করলো মাধবীলতা। যেন গভীর চাপ থেকে হুশ করে উঠল অনিমেষ। উঠেই মনে হলো এই চাপ কতটা কষ্টদায়ক সেটা মাধবীলতাকে এই মুহূর্তে নুয়ে ফেলেছে। এরকম অকপট স্বীকারোক্তি মেয়েরা করতে পারে, অনিমেষের ইচ্ছা করছিল মাধবীলতাকে হাতটা জড়িয়ে। হাজার মানুষের ভিড়ে সম্ভব না। এই সময় একটা 78C বাস এসে থামতে হাতল ধরে দাঁড়িয়ে রইল। ভিড়ের মধ্যে যতক্ষণ অনিমেষকে দেখা যায়। আর্মিস্টার স্ট্রিটের মেয়েদের হোস্টেলে জায়গা পাওয়া গেল। মাধুলতা চলে গেল। অনিমেষ 3B বাস ধরে সোজা চলে এসেছিল এখানে। চট করে হোস্টেল কিংবা মেস বলা হয় না। লাল বাড়িটার সামনে এক চিলতে বাগান, শৌখিন মানুষের বাড়ি বলেই মনে হয়। রাত হয়েছে, কিন্তু অফিস ঘরটা তখনও মুখ সাদা, দাড়ি বেশ ভারী কি ভাব। দরজায় দাঁড়িয়ে নমস্কার বলতে ভদ্রমহিলা মুখ তুললেন। আসুন। গলার স্বরে ব্যক্তিত্ব স্পষ্ট। আমি হোস্টেলের সুপারের সঙ্গে কথা বলতে চাই। বসুন। অনিমেষ চেয়ার টেনে বসতেই মহিলা হাসলেন। কি ব্যাপার বলুন। আপনি কি? অনিমেষ ইতস্তত করল। হ্যাঁ। এই হোস্টেলে সিট খালি আছে? আছে, গতকাল খালি হয়েছে। অনিমেষ স্নান করা তৃপ্তি পেল। কটা হোস্টেল ওরা আজ দেখেছে, এটা তার মধ্যে সবচেয়ে ভালো। এখানে যদি জায়গা পাওয়া যায় সৌভাগ্যই বলতে হবে। সে মহিলার দিকে ঝুঁকে বলল, এই হোস্টেলে জায়গা পেতে হলে নিয়মকানুন পেরিয়ে আসতে হয় কি? নিয়মকানুন? মহিলার চোখে সামান্য বিস্ময়। হ্যাঁ, বোর্ডারকে অবশ্যই মহিলা হতে হবে। সে তো অবশ্যই, আমি তা বলছি না। আমি জানতে চাইছিলাম এটা কি ওয়ার্কিং গার্লস হোস্টেল না স্টুডেন্ট হোস্টেল? অনিমেষ জিজ্ঞাসা করল। মূলত এটা ছাত্রীদের হোস্টেল, কিন্তু কেউ কেউ চাকরিও করে। মহিলা এবার সরাসরি প্রশ্ন করল, যার জন্য জায়গা খুঁজছেন তিনি আপনার কে হন? আত্মীয়। উত্তরটা অনিমেষ আগে থেকেই ঠিক করে রেখেছিল। আপনি কি করেন? আমি এবার MA দেব। আমিও হোস্টেলে থাকি। আত্মীয় মানে আপনার বোন? বোনের মতো বলতে গিয়ে অনিমেষ সামনে নিল। এক পলক মাত্র, তবুও এর মধ্যে অনিমেষ ঠিক করে ফেললো কথাটা বলেই ফেলবে সত্য। ওরা অন্যায় কিছু করছে না, অতএব তার মুখোমুখি হতে বাধা কি? সে স্বাভাবিক গলায় বলল, আমার এক সহপাঠিনী সম্প্রতি স্কুলে চাকরি পেয়েছে। কোনো কারণে তার পক্ষে বাড়ি থেকে স্কুলে যাওয়া সম্ভব না, ওই জন্যই জায়গা খুঁজছি। মহিলা এতক্ষণ যে ভঙ্গিতে কথা বলছিল, অনিমেষের উত্তর শোনার পর সেটা পাল্টে গেল। চেয়ারে হেলান দিয়ে কিছুক্ষণ অনিমেষকে দেখলো, তারপর জিজ্ঞাসা করলো, তাহলে আত্মীয় বললেন কেন? আমি আত্মীয় বলেই ওকে মনে করি। আস্তে আস্তে মহিলা ঠোঁটে হাসি ফুটল। বললেন, কিন্তু এখানে থাকতে হলে মা বাবা ওরকম কাউকে গার্ডিয়ান হতে হয়, তাই নিয়ম। সেটা সম্ভব নয়। আমি শুধু এই কথাই বলতে পারি, আপনার হোস্টেলের অন্য মেয়েরা যে আচরণ করে সে তার থেকে ব্যতিক্রম হবে না। এইভাবে কথা বললে অনিমেষের অসুবিধা হচ্ছে না। ওর চেতনা একটা ক্ষীণ অনুভব হচ্ছিল যে এরকম কথা যেহেতু কোনো বয়স্ক মহিলার পছন্দ নয়, তাই মাধবীলতার এখানে জায়গা পাবে না। তা সত্যিও সত্যি কথা বলতে চাইল। মাধবীলতা প্রাপ্তবয়স্কা, নিজের ভালো মন্দ বোঝে, তাকে কারো আশ্রয়ে গ্রহণ করবে না। প্রয়োজনে সে তর্ক যেতে পারে। এ ব্যাপারে স্পষ্ট কথা বলার সময় এসেছে। উনি MA পড়ছেন বলেছিলেন,
তখন বাড়িতে থাকতেন? হ্যাঁ। এখন সেটা সম্ভব নয়? নয় বলেই তো এসেছি। এ ব্যাপারে ওর বাড়ির লোকজন কোনো আপত্তি করবে না তো? প্রাপ্তবয়স্কা বোর্ডার নিয়ে ঝামেলা হবে কেন? কয়েক মুহূর্ত চিন্তা করলেন মহিলা। তারপর বাঁ দিকে ড্রয়ার খুলে একটা ফর্ম বের করে দিয়ে অনিমেষের দিকে এগিয়ে দিলেন। আপনি সত্যি স্পষ্ট কথা বলতে পেরেছেন বলে আমার কোনো আপত্তি থাকছে না। আই লাইক ইট। কিন্তু কোনো রকম বাজে ঝামেলা আমি চাইব না, সেটুকু মনে রাখবেন। বুকনুট চ্যানেলটির সাথে থেকেও সাবস্ক্রাইব করো। নেক্সট পর্ব শোনার আমন্ত্রণ রইল।